আজকে টুকাইয়ের অবস্থাটা কিরকম? ও মর্মাহত অবস্থায় আছে। এবার ওর এখন কি দরকার? সাপোর্ট দরকার, একটু সান্ত্বনা দরকার। তুমি সাপোর্ট, টাকা পয়সা দিয়ে সাপোর্ট, মানসিকভাবে সাপোর্ট এটা করতে পারো। একটা কার্বোক্যাটায়ন হচ্ছে এরকম পরিস্থিতি, মানে ওর কাছে কিন্তু ইলেকট্রন আছে। ইলেকট্রন আজকে দীপজ্যোতির টাকা মেরে দিয়ে গেল না, তার মানে এর কিন্তু একটা মানসিক আঘাত একটা পাবে। আর টাকার অভাব তো হচ্ছেই, তাহলে এই অভাবটা মেকআপ করবে কি করে? হ্যাঁ, সবাই মিলে গিয়ে কিছু কিছু সাপোর্ট দিচ্ছে ওকে, একটা চান্দা তুলে ওকে কিছু টাকা দিয়ে দিল। দীপজ্যোতির দিকে তো একটা রাগ থাকবে, ওইটা বাদ দিলাম, ওর জন্য ও লিভিং রুম, ও বন্ধুর থেকে লেফট হয়ে গেল, এর জন্য এদেরকে বলবো লিভিং রুম, ঠিক আছে? তাহলে এবার দেখবো যে এর যে ঘাটতিটা পড়লো সেই ঘাটতিটা কে কতটুকু মেকআপ করতে পারছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে ঋণী লোক, দীপজ্যোতির মতো লোক কখনো আরও কারোর সাথে পার্টনারশিপে ব্যবসা করতে যাবে না, মানে ওকে কেউ নিবে ব্যবসায়? ও যাবে কিন্তু ওকে যাইতে দেবে না। এর জন্য সবাই ওকে কিন্তু সাইডে রাখবে, ভাই তুই থাক, তোর সাথে মিউচুয়াল ফ্রেন্ড তুই থাক, ঠিক আছে? এর জন্য মনে রাখবা কার্বোক্যাটায়ন অর্থাৎ প্লাস চার্জ যত মিডিলে থাকবে তত বেশি স্টেবল, যত মিডিলে থাকবে তত স্টেবল। সবার কাছ থেকে সাপোর্ট। কারণ দেখো আজকে যদি টুকাই আমাদের মধ্যে সবার মধ্যে থাকে, ও কিন্তু অনেকটা ও ফ্রি থাকবে, ওর মনটা কিন্তু অনেকটাই খুশি খুশি থাকবে, কেন সবাই আছে, সবাই সাপোর্ট করছে। আর কার্বো অ্যানায়ন মানে কি? মানে আমি মাইনাস চার্জ, যত সাইডে থাকবে তত ভালো হবে, তত স্টেবল আর কি, তত স্টেবল। যত এড়িয়ে দেবে, কারণ মাঝখানে আসলেই তো কেলানি খাবে, খাবে কি না? সবাই সব দিকে লাথি দিতে থাকবে, ঠিক আছে? এবার বলো আমাকে যে চার্জ যুক্ত কোনো কণা কি স্থায়ী? না চার্জ যুক্ত কোনো যৌগ কিন্তু স্থায়ী না, কোনো আয়ন কিন্তু স্থায়ী হতে পারে না, ওকে কিন্তু তড়িৎ প্রশম হতে হয়, তড়িৎ প্রশম ছাড়া কিন্তু স্থায়িত্ব পাবে না। তাহলে এবার এখানে তার মানে কি হচ্ছে, প্লাস চার্জটাকে মিডিলে রাখছে কেন? যেন সবাই একটু ওকে সাপোর্ট দিতে পারে। তাহলে সাপোর্ট দিলে কি হচ্ছে, ওর যে ঘাটতিটা কিছুটা মেকআপ হলো, ও কিছুটা স্টেবল হলো। আর সাইডে যে আছে, ও সাইডে কেন থাকছে? কারণ ও সাইডে থাকলে কি হচ্ছে যে ও বাকিদের থেকে ও বিকশিত কম হবে। মাঝখানে থাকলে তো সবাই লাগতে দিবে, সাইডে থাকলে তো শুধু সাইডের জন্য লাগতে খাবে, সাইডের জন্য লাগতে হবে, ওইটুকু সহ্য করে নেবে। মাঝখানে থাকলে কিন্তু অনেক মাইক খেতে হবে, তাই তো? তুমি যদি পার্সোনালি নিচ্ছে না তো? হ্যাঁ, পার্সোনালি নিচ্ছে না তো? না না ঠিক আছে, চলো। ঠিক আছে। তাহলে আমি 3 ধরনের কার্বোক্যাটায়ন দেখি। এটা দেখো 1 ডিগ্রি, কারণ যেখানে কার্বন প্লাসটা তৈরি হচ্ছে সেই কার্বনটা সরাসরি একটা কার্বনের সঙ্গে যুক্ত, 1 ডিগ্রি। এখানে কার্বনটা প্লাস চার্জ তৈরি হচ্ছে এই কার্বনের ঘরে, ডাইরেক্ট যুক্ত আছে, তাহলে 2টা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত 2 ডিগ্রি, আর 3টা কার্বনের সঙ্গে যুক্ত আছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না এটাই হচ্ছে অর্গানিকের তোমাদের কঠিনতম পার্ট। এবার কঠিনতম পার্ট, আর বাকি সব এটা কঠিন তো। কঠিনতম বলতে এর সঙ্গে একটা তম আর একটা আছে, তম আছে, এটা কঠিন কঠিনতমটা বাকি। তাহলে এবার বলো কোনটা বেশি স্টেবল? কেন? কারণ এখানে তো এটা সব মিডলে আছে, আমি জানি যে তুমি বলছো প্লাস মাইনাস যত মিডলে থাকবে তাহলে সবাই ওকে দিলে বেশি। এবার ওইটা তো আমরা জানবো না, এবার আমরা জানবো যে এদের ইন্ডাকটিভ এফেক্ট। এটাই তো স্যার, এটা এখানে হ্যাঁ, এখানে 3 দিক থেকে পাচ্ছে, এই পাচ্ছে, এই পাচ্ছে, 3 দিক থেকে পাচ্ছে, এখানে 2 দিক থেকে পাচ্ছে, প্রত্যেকেই এইগুলি CH3 গুলি প্রত্যেকে হচ্ছে প্লাস আই এফেক্ট সম্পন্ন। হাইড্রোজেনও প্লাস আই এফেক্ট আছে, কিন্তু হাইড্রোজেনটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, হাইড্রোজেনের এফেক্টকে স্ট্যান্ডার্ড ধরা হয়, প্রমাণটা ঠিক আছে? এবার হাইড্রোজেন থেকে যদি কেউ বেশি ইলেকট্রন দান করার ক্ষমতা রাখে তাহলে সে কি হবে? প্লাস, আর ওর থেকে কম দিলে মাইনাস, ঠিক আছে? যদি ফ্লোরিন রাখতাম এই জায়গাটায় কি হতো? সব নিজের দিকে নিয়ে যেত, সব নিজের দিকে টেনে নিয়ে যেত।
তাহলে কি পজিটিভ হয়, তাহলে কি স্টেবল হইতো? না তো তো এমনি না তাহলে প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, সব ইন্ডাকটিভ এফেক্ট দেখাচ্ছে। তাহলে তাই যদি হয় তাহলে আমরা দেখছি এটা হচ্ছে ইথাইল কার্বোক্যাটায়ন, তাই না? ইথাইল কার্বোক্যাটায়ন না? এটা হচ্ছে আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন। বাংলা ইংরেজি সব একসাথে হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে টারবিউটাইল কার্বোক্যাটায়ন। বড় না হয় টার্ট কার্বোকেটার। টার্সিয়ারি 3 ডিগ্রি কোনো বুঝতে অসুবিধা আছে এখানে? তাহলে প্লাস আই এফেক্ট অর্থাৎ প্রত্যেকেই কিন্তু ইলেকট্রন ঠেলছে। এখানের যে ইলেকট্রনের ঘাটতিটা ও কিছুটা মেকআপ করছে, এদিকে হাইড্রোজেনগুলোও কিছুটা মেকআপ করছে। হাইড্রোজেনগুলো তো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তো হাইড্রোজেনের তড়িৎ ধনাত্মকতা বেশি, তাহলে হাইড্রোজেনে তো ইলেকট্রন একটু ঠেলবে কার্বনের দিকে, তাই তো? এখানে কিন্তু হাইড্রোজেন আছে পাশাপাশি, দুইটা মিথাইল গ্রুপ পাশাপাশি ঠেলছে। দাও, কোনো একাদত্ত অসুবিধা আছে। না হবে স্যার আর এখানে হচ্ছে তিনটে হয়েছে তাহলে আরো হারো তাহলে বুঝতে পারছো? হুম, তাহলে এখন আমরা একটু কার্বো অ্যানায়নটা দেখে নিই। কার্বো ক্যাটায়ন, ওটা মিডলে তাহলে আমরা যদি স্থায়িত্বের ক্রম বলি, স্টেবিলিটি যদি বলি, উল্টো দিকে যাবে আর কি। উল্টো দিকে যাবে। না না এই ক্ষেত্রে কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে 3 ডিগ্রিতে সবচেয়ে কম স্টেবল থাকবে, 3 ডিগ্রি সবচেয়ে বেশি। কার্বো ক্যাটায়ন বলছো? ও ক্যাটানি বলছো? হ্যাঁ, তাহলে 3 ডিগ্রি। 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি তারপর 1 ডিগ্রি। আর যদি এর মধ্যে যদি কোনো রেজোনেন্স স্টেবিলিটি পাই তাহলে তো সে আরো বেশি। যদি এখানে যদি রেজোনেন্স স্টেবিলিটি পাই তাহলে তো আরো মনে করো যে 16 আনা হয়ে গেল। কিছুই নেই, দুঃখই নেই। তাহলে আরো ধরো কোনো একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে 2 ডিগ্রি, তার সঙ্গে দেখছি একটু রেজোনেন্স আছে, ও রেজোনেন্সের স্কোপ আছে, সেই ক্ষেত্রে তো ও বেশি স্থায়িত্ব পাবে বাকিগুলোর থেকে। ঠিক আছে, বোঝা গেল কথাটা? মানে এই এদের স্টেবিলিটি বৃদ্ধি করবে। 2 ডিগ্রির মধ্যে যদি হ্যাঁ, রেজোনেন্স যদি থাকে তাহলে ওটা 3 ডিগ্রি 3 থেকে ডিগ্রির বেশি চেয়ে বেশি stable হবে। হবে। এই দেখো স্টেবিলিটি বৃদ্ধি করবে যদি প্লাস এদের মধ্যে কি থাকবে, যদি রেজোনেন্স থাকে, একটু রেজোনেন্সের প্রবাবিলিটি থাকে। আসবো, এগুলোও আসবো, এর জন্যই বলে যাচ্ছি। যদি রেজোনেন্স থাকে এর স্টেবিলিটিটাকে কিন্তু বাড়াবে। এবার কার্বো অ্যানায়ন বুঝতেই পারছো। আর যত সাইডে থাকবে স্যার কেন যাচ্ছে? প্রথমে তো একটা লাস্টে রাখতে হবে। তাহলে কার্বো অ্যানায়ন হ্যাঁ CH3 CH2 মাইনাস CH3 CH2 CH2 হবে, খালি H2 যাবে, কারণ আসবে না। মিডলে মাইনাস হ্যাঁ, বা CH3C CH3 নিচে CH3 1 ডিগ্রি 1 ডিগ্রি 2 2 ডিগ্রি। এবার তো উল্টো দিকে ফেলতে তাহলে বুঝতেই পারছো এরা ইলেকট্রন ডেন্সড। মিথাইল গ্রুপগুলো বাল্কি গ্রুপ, হ্যাঁ। এরা ইলেকট্রন ডেন্সড, এরা খালি ইলেকট্রন ঠেলবে, এরা ইলেকট্রন পুশিং গ্রুপ। আর এখানে তো এবারটা আগের থেকে ঋণে জর্জরিত আছে। আর এই যদি ইলেকট্রন দেয় তাহলে এদিকে এটা তো ইলেকট্রনিক রিপালশন হবে, হ্যাঁ বিকশিত হবে। তাহলে ইলেকট্রনিক রিপালশন বলতে রিপালশন হবে। রিপালশন বলতে রিপালশন মানে কি? বিকর্ষণ। ঠিকই বলছি। ছি, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হবে, কিন্তু এইখানে কি হচ্ছে মোর, আর এখানে হচ্ছে কি মোস্ট মোস্ট রিপালশন, তাই তো? ডিগ্রি তাহলে এখানে একটু কম, বললাম না যে যদি একটু সাইডে থাকে বিকর্ষণ পাবে কিন্তু কম। এখানে তো সহ্য করে নেবে। তো এখানে দুই দিক থেকে পাচ্ছে। 2 দিক থেকে পাচ্ছে, এখানে 3 দিক তিন থেকে দিক থেকে পাচ্ছে। পাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে? প্রচন্ডভাবে বিকশিত হচ্ছে। তাহলে স্টেবিলিটি যদি বলি 3 ডিগ্রি সবচেয়ে কম। 3 ডিগ্রি সবচেয়ে মানে 1 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি হয় চিহ্ন উল্টাবো বা 1 ডিগ্রি আগে লিখবো, যেটা ইচ্ছা। আচ্ছা এতে একটু কম 2 ডিগ্রি, আরো কম 3 ডিগ্রি। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, মুক্তমূলক আর হচ্ছে কার্বোক্যাটায়ন হচ্ছে 321 স্টেবিলিটি যদি বলি, এই 321। হ্যাঁ যদি কার্বোক্যাটায়ন আর যদি মুক্তমূলক বলি তাহলে 321, আর কার্বো অ্যানায়ন বললে 123। ও ঠিক আছে। আর অ্যামিনের ক্ষারকত্বতে গিয়ে দেখবো 213। পরে 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 নাইট্রোজেনের এগুলো কোড মনে স্যার হয়। এর মধ্যে রেজোনেন্সের পার্থক্য মানে সেটা কি, মানে প্রভাব কি রেজোনেন্সের? এখানে যদি রেজোনেন্স থাকে তাহলে এদের স্টেবিলিটিটা বাড়তে থাকবে। ধরো ও, আচ্ছা, 3 ডিগ্রি আচ্ছা। কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কিন্তু রেজোনেন্সের একটা তোমার চান্সেস আছে, হুম। তাহলে কিছুটা স্টেবল হবে। ও মানে উল্টাটা হবে এটা বা তো কোথাও ধরো 2 ডিগ্রি আছে, ধরো বলে দিচ্ছি ধরো আজকে এরকম একটা যৌগ আছে, এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। আবার আছে এরকম একটা,
এটা কত ডিগ্রি? 1 1 ডিগ্রি ডিগ্রি তাহলে আমরা কি জানি এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, কোনটা বেশি স্টেবল হওয়ার কথা ছিল? 1 1 ডিগ্রি ডিগ্রি কিন্তু এই ক্ষেত্রে এটা বেশি স্টেবল, এই ক্ষেত্রে এই ওই যে- ক্ষেত্রে এটা বেশি স্টেবল এখান থেকে। হ্যাঁ কেন? কারণ এখানে একটা Resonance এর একটা এই প্রভাব আছে। রেজোনেন্সটা একটা গ্রেট ইম্পার্ট, এখানে একটা হুম। ইম্প্যাক্ট ফেলছে ভালো। এর উপরে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু উল্টা হয়ে যাবে। অ্যাকচুয়ালি পরীক্ষায় এই টাইপগুলোই পড়তে হয় বেশি, কিন্তু আমাদের নর্মাল ওয়েটা তো আগে জানি যে তারপর আমরা এটা ক্রিটিসাইজ করব। ঠিক আছে, তাহলে কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়নের সাহিত্য বোঝা গেল। হুম হ্যাঁ, এর পরের দিন কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমরা বিশাল রিজেক্ট প্রতিস্থাপন বিক্রিয়াগুলি পড়বো, বিশেষ করে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, যেটাকে আমরা বলছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এর জন্যই বলবো আমরা SN1 SN2 SNG3 SNI এই সমস্ত জিনিসগুলি পড়বো। ঠিক আছে, পরের দিন পড়বো। এবার আমরা একটু 11-এর ওইখানে চলে যাই, খুব মজাদার। ঠিক আছে, তাহলে এইটুকু বোঝা গেল। এই ক্ষেত্রে কিন্তু এক্সেপশন, যেহেতু ডিউ টু রেজোনেন্স। এই রেজোনেন্সের বাংলা কি? রেজোনেন্সের বাংলা তো বাংলা তো শুনি সংস্পন্দন। আর নোডালের বাংলা নিস্পন্দন, মানে নিস্পন্দ, কিন্তু যেখানে ইলেকট্রনের ঘনত্বই নাই। রেজোনেন্স কেন বলি? কারণ ওইখানে ইলেকট্রনের একটা ওভারঅল মুভমেন্ট, যেরকম হচ্ছে মিউজিক্যাল বলের মতো। আজকে মিউজিক্যাল বল স্টার্ট হলো স্নেহা থেকে, কি করবে মিউজিক্যাল বলটা? ওর ঘরে হচ্ছে টেনশন আছে, হুম। ইলেকট্রনের চার্জ আছে। দিয়ে দিবে। এই যে এখানে ধরো এটা স্নেহা, ঠিক আছে, ও বললে তোর আমার ঘরে একা টেনশন রাখবো। ও কি করলো? বল পাস করে দিল ওইসেকে, সুপ্রিয়াকে পাস করে দিল, সুপ্রিয়া পাস করে দিল, তানিয়াকে তানিয়া পাস করে দিল, শিউলিকে শিউলি পাস করে দিল, হচ্ছে তেমনিটাকে তেমনিটা বলো আমি রাখতে পারছি না, স্যারকে দিয়ে দিই। তা আমি 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 রাখবো? আমি দিয়ে দিলাম কাজলকে, কাজল দিয়ে দিল ওকে, ও দিয়ে দিল ওকে, ও দিয়ে দিল ওকে, প্রথমকে দিল আবার ওকে দিয়ে দিল। তার মানে কি? মানে সবার ধীরে ধীরে। টেনশনটা, এর জন্যই দেখবা সবার টেনশনটা টেনশন না, একার টেনশনটাই টেনশন। আর যে বেশি টেনশন করে ওর স্থায়িত্ব কম। কমে আর টেনশন লেনে কান, এই টেনশন তাই এটা স্নেহা শিখাই দিল যে ওর ঘরে একটা টেনশন ছিল, ও সবার মধ্যে শেয়ার করে দিল, বাস টেনশন সবার ঘরে আস্তে 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 এই সিস্টেমটা চলতেই থাকলো। তার মানে একার ঘরে কিন্তু টেনশনটা আর রইল না। বোঝা গেল? এইবার আমরা চলে আসবো একটু স্টিরিও কেমিস্ট্রিতে। সেটি বোঝা যাচ্ছে কিছু? কেমিস্ট্রি পারা যাবে? আচ্ছা বলো আলো তাহলে স্টেডিও স্টিরিও মানে কি? আলো কেমন করে স্টিরিও কেমিস্ট্রি এটা হচ্ছে লাইট কেমিস্ট্রি বলে এটাকে, স্টেডিও মানে অপটিক্যাল আইসোমারিজম যেটা আমরা আসবো। ঠিক আছে পাই না তোমাদের একটু সময় থাকলে 11-এর একটু ভিডিওটা দেখলে তোমাদের 11-এর জিনিসগুলো মনে পড়ে যেত। আচ্ছা দেখো আজকে শুধু কয়েকটা রোটেশন দেখাবো। এই অপটিক্যাল আইসোমারিজমে তোমাদের বেশি ইম্পর্টেন্ট যে 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 জায়গাগুলি বলছো, তোরা বাড়িতে গিয়ে ক্লাস 11-এর ভিডিওটা একটু দেখবা, কনসেপ্টটা খুব সুন্দর clear হবে। এখানে আমি দেখাবো মোবাইল দিয়ে, আমার একটু নাই বেশি। 12 মিনিট আছে দেখুন 20 হয়েছে ওটা হ্যাঁ উঠাই না সেই মনে করতে বলবো, অনেকটা বলতে হবে কিন্তু বলে দিই, না বললে তোমার মনে, আমার মনে কি বলতে পারলাম না। বাড়ি যায় মনে বলবে কারে গো তুললে পরে তুললে দেখি বলো না, এগুলা কথা তো বলো না। এখনো স্টুডেন্টগুলো ফোন করে স্যার ওইটা যেন কী ছিল, ফিচার যেন কী ছিল। আচ্ছা, অপটিক্যাল আইসোমারিজম বা স্টিরিও কেমিস্ট্রি পড়ার জন্য আমাদের কয়েকটা প্রজেকশন লাগবে। প্রজেকশন কীরকম? আমরা দেখো চেইন আকারে লিখছি, অমুক আকারে লিখছি, বিভিন্ন আকারে লিখছি। এবার দেখুন আলোকীয় আইসোমারগুলি দেখবো, অর্থাৎ আলোকীয় আইসোমারগুলি কীরকম, যে এটা তখন আমরা 3 ডাইমেনশনালি দেখবো, যে লাইটের প্রেজেন্সে দেখবো। ঠিক আছে, এই মোবাইলটা দেখো, এটা মোবাইলটা হচ্ছে আমরা টু ডাইমেনশনালি, এটা 3 ডাইমেনশনাল একটা ফিগার। এটাকে যদি টু ডাইমেনশনালি প্লট করতে হয় হ্যাঁ। দ্বিমাত্রিকভাবে, তাহলে কিন্তু আমরা এই সাইডটা দেখবোই না। না কিন্তু যখন আমি এটাকে এরকম দেখছি, তার মানে এটা কীরকম দেখছি আমরা 3D 3 ডাইমেনশনাল। তো এরকম আমরা যৌগগুলোকেও যখন 3 ডাইমেনশনালি প্লট করতে হয়, তখন আমরা বলি হচ্ছে আলোকীয় কতগুলি সমবয়ব পাবো আমরা এদের। একটা যৌগই তার বিভিন্ন রকম আলোকীয় সমবয়ব, যেরকম একটা কলম ধরো কার্বনের হাতে 4টা এরকম গ্রুপ আছে, এরকম আছে ঠিক আছে, 4টা গ্রুপ আলাদা আলাদা, 4টা এই একটা কলম চেঞ্জ করে দেবো, ওয়ান টাইম নিয়ে করেছি। তো এরকম, এই যে দেখি তো আর 2টা কলম তো একই রকম হয়ে গেল না। ও এটা আমরা যখন দেখবো 3 ডাইমেনশনালি মিথেনের গঠনটা এরকম দেখবো। এবার ধরো টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, তিনটা কি থাকবে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের গ্রুপটার কথা মনে পড়ছে? হ্যাঁ
মনে পড়ে? CH3 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 তাহলে 3 দিকে CH3 একদিকে ক্লোরিন, হ্যাঁ ঠিক আছে। এইরকম যদি কোনো গ্রুপ থাকে তাহলে দেখো এর যদি আমি দর্পণ প্রতিবিম্ব আঁকি তাহলে এখানে কীরকম দেখবো আমরা? তাহলে এর দর্পণ প্রতিবিম্ব আমরা কীরকম দেখবো? দর্পণ এটা- প্রতিবিম্ব ওখানে নিচের তিনটে যেতে একই রকম দেখা যাবে, খালি যদি একদমই যদি অ্যাঙ্গেলে থাকে তো উপরটা দেখা যাবে না। একটা আয়না বসায় দাও, আয়নাতে দেখতে পাচ্ছ কলমগুলোকে? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে তুমি চেঞ্জেস হয়ে যাচ্ছে কিন্তু দিকগুলি কিন্তু সব চেঞ্জ হ্যাঁ হয়ে ওটা যাচ্ছে। চেঞ্জ হয় চেঞ্জেস হয়ে যাচ্ছে না দিকগুলি? বড় আয়না থাকলে ভালো। সেলফি তুলতে হিসাবটা মনে হয়। উল্টো হয়ে যায়। না হ্যাঁ সেলফি মানে দেখো দেখছো? ডাইরেকশনগুলি বলটা ডাইরেকশনগুলি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আরে আমাদের মুখটার কথাই ভাবো না। হ্যাঁ, হ্যাঁ স্যার, এখানে হয়তো। একটা দাগ আছে, এই দাগটা কই দেখবো আয়নায়? এদিকে হয়, হ্যাঁ। ঠিক আছে, ডান হাত থেকে বাঁ হাত দেখা যায়। ডান হাতটাকে বা হাত দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা যে জিনিসগুলি খুব ইম্পর্টেন্টভাবে আমরা যেগুলি জানবো সেটা হচ্ছে যে আলোকীয় আইসোমারগুলি। যখনই আমরা এই আইসোমারগুলি বিভিন্নভাবে লিখতে পারি, লাইটের পার্টে, এই পার্টে, এদের প্রজেকশনগুলি বিভিন্ন রকম। 4টা প্রজেকশন আমাদের এবার খুব লাগবে, সেই 4টা প্রজেকশন একটু জানতে হবে। কী কী? 1 নাম্বার, এদের আমরা প্রজেক্ট করব, মানে কী করে আমরা এদের রিপ্রেজেন্ট করব। প্রজেক্ট মানে নিক্ষেপিত করা, তো প্রজেক্টাইল মোশন যেটা বলে, ঠিক আছে। নিক্ষেপিত মানে কি? এই যৌগগুলি যে আছে মিথেন, তাকে আমরা বিভিন্নভাবে আঁকবো। কী কী? সব থেকে সহজ হচ্ছে ফিশার প্রজেকশন, যেটা তোমরা লক এন্ড কি থিওরিতে পাইছো, বিজ্ঞানী ফিশার। ও একটা প্রজেকশন দিয়েছিল যেখানে ডিএনএ আরএনএর গঠন, পাশাপাশি হচ্ছে গ্লুকোজ, তারপরে হচ্ছে তোমার সুক্রোজ, ওদের গঠনগুলো দেখছিলে এরকম প্লাস 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 দেওয়া আছে বইয়ের মধ্যে, ক্লাস 11-এর বইয়ের মধ্যে ছিল না? বায়োলজিতে পড়ছি। এই যে এরকম একটা দাগ টানা দেবে মাঝখানে মাঝখানে গ্রুপগুলি দেওয়া, এইচ দেওয়া, দেখাবো সব ও দেখলেই মনে হ্যাঁ পড়বে। আরে এমন ঠিক আছে, এদের প্রজেকশনগুলি আমরা দেখি আগে, সব জায়গায় থাকে। ফিশার প্রজেকশন দেখবো, তারপর দেখবো নিউম্যান প্রজেকশন, নিউম্যান নতুন মানুষ। তারপরে দেখবো আমরা ফ্লাইং ওয়েজ, ফ্লাইং রেজ দেখবো হচ্ছে শহর্স, এটা নিউম্যানেরই একটা হচ্ছে অ্যাডভান্স রূপ হচ্ছে শহর, ঠিক আছে। আর জিগজ্যাগ তো তোমরা আগেই জানো, ঠিক আছে। তোমাদের খুব ইম্পর্টেন্ট লাগবে হচ্ছে এই ফিশার আর ফ্লাইং ওয়েজ। এই ফিশারটা তো খুবই সহজ, সবসময় চেষ্টা করবা এই ফিশারে নিয়ে আসার, তাহলে সে করতে সুবিধা হবে, তোমার এই যেগুলো ডিটেক্ট করতে সুবিধা হয়। তাহলে শহর্সের বাংলা কি? স মানে দেখেছিল, হর্স মানে করা। সমানে দেখেছিল সমানে দেখা। এটা কোপাই ঘোড়া বলে, কোপাই ঘোড়া। কোপাই মানে যে বেঞ্চ থাকে না, হ্যাঁ হ্যাঁ বেঞ্চের নিচে পাগুলো কিরকম থাকে, এরকম থাকে। হ্যাঁ হ্যাঁ ওই যে আগের দিনে এই যে দেখবা কাঠমিস্ত্রিগুলো কাজ করে যখন, তখন কাঠের উপরে কিন্তু এরকম দিয়ে তারপরে কিন্তু হচ্ছে উপরে হচ্ছে বালিশ করে কিন্তু। এই গঠনটাকেই বলে হচ্ছে শহর্স গঠন। এই 120 ডিগ্রি থাকে প্রত্যেকটা বন্ডে। এই ঘটনা এটাকেই বলে হচ্ছে শহর্স। আমরা এই গঠনগুলোকে এরকমভাবে প্লট করবো, প্রজেক্ট করবো, ঠিক আছে। শিখিয়ে দিব সব, টেনশন নাই। বড়টাও লাগেনি হ্যাঁ বড়টাও লাগবে তো ফিচার প্রজেকশন, ঠিক আছে। সবার প্রথমে ফিচার প্রজেকশনটা করি। হুম যে কোনো একটা যোগের নাম বলো। হ্যাঁ, ইথানল, ভেরি গুড। CH3 CH2 ইথানলের সংকেত কি? CH2 OH। আমি যদি বলি বন্ডগুলো কিন্তু খুলে লেখার চেষ্টা করি। সি ত্রিভুজ ডাবল তিন দিকে তিনটা, একটা দুই দিকে এদিকে, দুটো, এদিকে ও দুটো। আবার ডাবল বন্ড, ও ডাবল বন্ড, না 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 ও এইচএস না একটাই, এই হবে কাইরাল কার্বন বলে কোনো কথা শুনছিলা জীবনে? কাইরাল। হ্যাঁ। না 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 কাইরাল শুনছো তো? না যদি শোনো নাই, না শুনো নাই? সত্যি কাইরাল। কাইরাল কার্বন বলে শোনো নাই? হায় ভগবান। মরে যাও আর বাইচে থাকে কি করো, মরে যাও। তাহলে কাইরাল কার্বন, ঠিক আছে। আজকে দেখবো আজকে করে, এখন আসেনি। এই যে কার্বনগুলোকে হচ্ছে জয়েন্টে রাখি, একটা টাইম দেখছি ওদের। ফিশার পজিশন খুব সহজ। এই যে জয়েন্টে একটা কার্বন, হ্যাঁ এই জয়েন্টে আরেকটা কার্বন, ওটা কি? এই যে প্লাস এই যে সেন্টারটা, হ্যাঁ এগুলো একটা Joint। কার্বন, ও ঠিক আছে। তাহলে এই কার্বনের কয়টা হাত হচ্ছে দেখো তো? চারটা। চারটা হাত। তো এরকম এরকম তো করছিস,
আরে সুমন স্যার প্রথম দেখে না মনে আছে তো এটা কাইরাল মেল তো কয় নাকি এটা হচ্ছে কাইরালিটি এখন আসেনি, পরে বলছি। তো শুনে তা ফেলছে। এই যে এইভাবে আমরা এই ইথানলটাকে আমরা যদি এইভাবে প্লট করি তাহলে এটাকে আমরা কি বলছি? এটা হচ্ছে ফিশার অভিক্ষেপ, কি মজা। ফিশার অভিক্ষেপ, ঠিক আছে। এবার হচ্ছে এখান থেকে আমাদের আমরা সব কার্বনকেই এরকম প্লাস দিয়ে রাখতে পারবো না। এখানে যেরকম আমরা এটা লিখলাম ঠিকই, কিন্তু সবগুলি কার্বনে এইভাবে প্লাস দিয়ে রাখতে পারবো না। এই প্লাসের মধ্যে থাকবে কেবলমাত্র কাইরাল কার্বনগুলি, কাইরাল কার্বন। এবার কাইরাল কার্বন একদম খুব কার কতটুকু মনে আছে একটু দেখি। কাইরাল কার্বন কাদের বলি আমরা, কার মনে আছে একটু শুনি। দর্পণ প্রতিবিম্ব পরিপাতিত হয় না, আচ্ছা একটা। আর কেন হয় না? হ্যাঁ দীপরাজ বলো। হ্যাঁ, তাহলে কাইরাল কার্বন একটা বললো যেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব ও পরিপাতিত হয় না, এদের কাইরাল কার্বন বলবো। কাইরাল কার্বন মানেই মনে রাখবা একদম শর্টকাট ভাবে যে অপ্রতিসম কার্বন। মানে অপ্রতিসম কার্বন মানে ও যেটা আগের দিন বলছিলাম, যে কার্বনের চারদিকে চারটা হাত থাকবে। তাহলে আর কি তার মানে আমি একদম শর্টকাট ভাবে বলছি, কার্বনের প্রতিটি হাতে চারটি আলাদা গ্রুপ থাকবে। আজকে বলবো না আলাদা আজকে। গ্রুপ মানে আলাদা। যদি চারটা এস থেকে তাও হবে, হুম, যদি চারটা এস থেকে হবে না, চারটা আলাদা গ্রুপ বলছি তো, চারটা আলাদা গ্রুপ থাকবে। একদিকে এইচ একদিকে ওইচ একদিকে হ্যাঁ এরকম। দেখো এখানে ইথানলে, দেখো ইথানলে কার্বনের চারটা হাতে কি চারটা আলাদা রকম জিনিস আছে? দুইটা কার্বনকে ফোকাস করো। দেখো এই কার্বনটাতে তিনটাতে দেখো একই রকম হাত আছে, হ্যাঁ, আবার একদিকে এই গোটা গ্রুপটা। প্রথম কার্বনের ক্ষেত্রে যদি বলি, দ্বিতীয় কার্বনে দেখো এক হাতে সিএসসি গ্রুপ আছে, দুই হাতে আবার একই রকম গ্রুপ আছে, আবার একটাতে ওইচ আছে। তার মানে কিন্তু হচ্ছে না, একটা কার্বন কাটার না, ঠিক আছে, একটাও কাইরাল হচ্ছে না। কাইরাল না। যেহেতু এই কার্বনে হচ্ছে দুইটা হাত একই রকম, এদেরকে আমরা বলি একাইরাল। একাইরাল, একাইরাল। যদি একটা আলাদা, দুইটা একই থাকে তাহলে একাইরাল। তাহলে কাইরাল কাদের বলবো? সবগুলি হাতে আলাদা, দুইটা একই রকম থাকলে কি যে কোনো দুটি গ্রুপ একই রকম, তাহলে এদের একাইরাল বলবো। আর যাদের চারটা গ্রুপই আলাদা, যেরকম একটা অপশন ল্যাকটিক অ্যাসিড, এক্সাম্পল ল্যাকটিক অ্যাসিড। সংকেত জানো কেউ ল্যাকটিক অ্যাসিডের? না কোথায় থাকে ল্যাকটিক অ্যাসিড? দুধের মধ্যে তাহলে CH3 CHOH COOH, ঠিক আছে। এবার ফিশার প্রজেকশন লেখার ঠিক আছে, এইগুলি লেখার কতগুলি নিয়ম আছে ফিশার প্রজেকশন করার জন্য। দেখো তুমি কোন কার্বনটাকে, এখানে কাইরাল কার্বন কিন্তু একটা আছে, খুঁজে বার করতে পারবা? এখানে এই যে একটা ও আছে, এদিকে একটা এইচ CH3 আছে, একটা H আছে, একটা COH গ্রুপ আছে। হ্যাঁ। বুঝতে পারছো প্রতাপ? যে এই কার্বনটা দেখো, এই কার্বনের চার হাতে চারটা আলাদা গ্রুপ হ্যাঁ, আছে। এদিকে এইচ একদিকে CH3 তাহলে একদিকে এটা যদি OH কার্বন- একদিকে COOH। মনে রাখবা যখনই ফিশার প্রজেকশন করবা সব থেকে উপরে হচ্ছে হায়ার অক্সিডাইজিং গ্রুপটাকে দিবা। হায়ার অক্সিডাইজিং গ্রুপ বলতে আমরা কোনটা বুঝবো? যে গ্রুপটা সব থেকে বেশি জারিত হয়ে আছে, ঠিক আছে। এখান থেকে আমি একটা ট্রিক বলে দিচ্ছি, এটা সবাই বলবে না, আমি তবু বলে দিচ্ছি। সেটা হচ্ছে হায়ার অক্সিডাইজিং গ্রুপ সবার প্রথমে থাকবে অ্যালকেন, অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে। অ্যালকেন, তারপরে অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিল হ্যালাইড, তারপরে হচ্ছে অ্যালকোহল, তারপরে হচ্ছে কিটোনিক গ্রুপ যেটা অ্যালডিহাইড কিটোন, তারপরে হচ্ছে অ্যাসিড। আমরা এর পরের চ্যাপ্টার থেকেই আসতে থাকবো, দেখবো যে বিশেষ করে এইখান থেকে অ্যালকোহলকে জারণ করলে তৈরি হবে কিটোন, আর কিটোনকে জারণ করলে তৈরি হবে কে? অ্যাসিড। আবার উল্টার দিকে আসো, অ্যাসিডকে জারণ করলে হচ্ছে, অ্যাসিডকে বিজারণ করলে হচ্ছে পাবো কিটোন, কিটোনকে বিজারণ করলে পাবো অ্যালকোহল। ঠিক আছে। এখানে লিখলে ভালো হতো, পরে আমি আর একটু ভালো করে লিখবো। আপাতত এইটুকু মনে রাখো যে অ্যাসিড হচ্ছে সব থেকে বেশি জারণ হওয়া গ্রুপ। এর জন্য এখানে অ্যাসিড গ্রুপ কোনটা? এটা এর জন্য এটাকে সবার উপরে লিখবো। এর জন্যই দেখবা যদি এখানে
সিএইচও গ্রুপ থাকতো তাহলে ওটা কিন্তু উপরে যেত, কারণ অ্যালডিহাইডটা হচ্ছে বাকিগুলির থেকে বেশি জারিত হওয়া। আমি পরের দিন আরও তোমাদের ক্রিটিসাইজ করে দেবো, আজকে ফিশারটাই শুধু বলছি, ফ্লাইং ওয়েজ বললে আজকে টাইম করতে পারবো না। তাহলে হচ্ছে এবার নিচে থাকবে কে, CH3H OH, আলাদা না। ঠিক আছে। মানে বাকিগুলো নিজের ইচ্ছা মতো টাকা দেবে। হুম। বাকিগুলো নিজের ইচ্ছা মতো বলতে কি, আমরা কার্বনগুলোকে তো একটা চেনে রাখবো, একটা লাইনে রাখবো, এর জন্য এই কার্বনগুলোকে একটা লাইনে রাখবো। CH3 CHOH COOH, তাহলে ল্যাকটিক অ্যাসিড হয়ে গেল, ঠিক আছে। এদের আমরা দুইটা ভাবে জানবো, যে এই কাইরাল কার্বন, এখানে আমরা ফিশার প্রজেকশন আঁকা হয়ে গেল, তাহলে এই কার্বনটা আমাদের কি কার্বন। কাইরাল। এবার আমি যদি এই ছবিটা আঁকি, এটাকে আমরা কি পাবো, এটা কি, এটা ঠিক আছে। ও এইটাও ল্যাকটিক অ্যাসিড। একই তো স্যার ওই দেখি তো, এর মানে এটা কাইরাল কার্বন আকারে আর ওটা লাগে মানে সাধারণ আকারে। দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, হ্যাঁ হলো হচ্ছে দেখো তো, দর্পণ প্রতিবিম্ব পাচ্ছে একটা আর একটা, হ্যাঁ মানে দর্পণ প্রতিবিম্ব। আয়নাতে দেখো, এটা দেখো, এখানে তুমি দেখতে পারবা প্রতিবিম্ব, এটা প্রতিবিম্বটা না হ্যাঁ। ভেতরেরটা, তাহলে ওইটার এটা দেখো তো মিলায় না গ্রুপগুলো, দেখে নাও মিলে। আরে ওয়াইসটা হ্যাঁ মিলে যাবে। এই ছোটা ওয়াইস তাহলে কি এইটা হচ্ছে এর দর্পণ প্রতিবিম্ব নয়, দুইটা গঠন। কেমন কিছু মিডলে এখানে সি আছে, এখানে সি নাই। সিও আছে তো। আরে সি দিল না স্যার। এটা সি বোঝাচ্ছে যে হ্যাঁ এখানে এখন C মানে আছে। আচ্ছা আসলে তো আছে। ওই দেখো ওয়াইস। তাহলে এইটা দেখো গন্ডগোল লাগতেছে। না এইখানে এই তুমি খালি এই দুইটা গ্রুপকে দেখো, এই দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না, বাদিক ডান দিক, হুম। ঠিক আছে। এখান থেকে ছোট্ট দুইটা কথা বলি, এরপরের দিন আরএস নোটেশনগুলি বলবো, যেটা আরএস তোমাদের আছে এবার। দেখো মনে রাখবা, ফিশার প্রজেকশন যখন করব, করার সময় নিচের থেকে উপরের দিকে যাব, প্রথম কাইরাল কার্বনটাকে ফোকাস করব। এখানে একটাই কাইরাল কার্বন, হুম। দেখো ও নিচের থেকে উপরের দিকে যাও, এখানে দুইটা গ্রুপ পাচ্ছ, একটা OH গ্রুপ পাচ্ছ, একটা একটা OH গ্রুপ। এই দুইটা গ্রুপের মধ্যে OH গ্রুপের দাম হচ্ছে বেশি, প্রায়োরিটি। আমি আজকে প্রায়োরিটি অর্ডারটা দেখিয়ে দিব, এটা তোমরা জেনে আসবে। তাহলে এই OH গ্রুপের প্রায়োরিটি হচ্ছে এইচের থেকে বেশি। এটা কোন দিকে আছে, ডান দিকে। ডান দিকে আছে, ডান দিক। ডান দিকে ইংরেজিতে কি লিখবো, রাইট সাইড। ডি এ ডান, তাই তো। এই ডান থেকে ডি নিয়ে আসবো, এটা হচ্ছে ডি আইসোমার। ও কি মজা। ডি আইসোমার। যদি ডান দিকে থাকে তাহলে ডি মানে হচ্ছে প্লাস আইসোমার, এটা হচ্ছে ঘড়ি কাটার দিকে ঘুরবে, ডি ফর ডান। তাহলে এখানে কোথায় আছে, হ্যাঁ বাম বি বাম। বাম। ইংরেজি কি, বি এম বাম। লেফট। লেফটের থেকে টানবা কি, এল আইছে স্যার। এটা হচ্ছে এল আইসোমার। রিডিং করে। এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা বলি গ্লুকন ডি, তাহলে গ্লুকন এলও আছে। গ্লুকন এল যেটা আছে, এল গ্লুকোজ, ওইটা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু 0, অর্থাৎ যেটা হচ্ছে কোথায় খায়, যারা সুগার ফ্রি যেগুলো আছে। ও আচ্ছা আচ্ছা। এল ল্যাকটিক অ্যাসিড বলে দিচ্ছি, হ্যাঁ কি বলবো? গ্লুকন চিনি দিবা। বুঝতে পারছো কথাটা, বুঝাইতে পারলাম। তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড কি, এটা হচ্ছে ঘড়ি কাটার দিকে ঘুরবে, এটার মধ্যে রোটেশন, এটা রোটেশন করে, যে এরকম দাও, আরো কয়েকটা কলম দাও। তোমরা হচ্ছে একটু ওই ক্লাস 11-এর ভিডিওটা যদি সময় পাও তাহলে একটু দেখবা। আমুল নেছি কটা কলম লাগবে আর, একটা দুটো তিনটা, এই দাও কলম দাও, একটা কলম দাও। সবাই কি তো বললাম স্যার? হবে কি হবে স্যার এটা? ছবি হবে। সেটা আমি দেখছি। দেখো, এটা ইথেনের গঠন আমরা বলতে পারি। হ্যাঁ বাহ। ঠিক আছে, সিএস হ্যাঁ। ইথেনের গঠন, হুম। অ্যাঙ্গেল মিলানো, এটা হইলো স্যার, বুঝলি হলো। হলো না, চতুস্থলক বানাইতে হবে, গঠন করলে হবে। একটা হাত লাগবে তো। ভাই দেখ উল্টা হয়ে গেছে স্যার। আচ্ছা, এরকমই হবে, এর থেকে আর বেশি পারছি না, হ্যাঁ? ঠিক আছে। যখন এরকম অপটিক্যাল আইসোমারগুলি দেখবো না আমরা লাইটের এগেনস্টে, হ্যাঁ। তখন যখনই এক বর্ণীয় আলোগুলি আসবে, তখন এদের এটা একটা তল তো, হ্যাঁ। এদের তলের মধ্যে দেখবে রোটেশন হবে, এরকম একটা কার্বন রোটেশন হবে, ও একটাই খালি। একটা কার্বন রোটেশন হবে।
এই রোটেশনগুলোর উপর ডিপেন্ড করে এদের বিভিন্ন রকম আমরা যদি যদি ক্লকওয়াইজ হয় তাহলে ডি হবে আর কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হলে এর হবে এই তো I don't like তাহলে এই যে যৌগগুলি যখনই কাইরাল কার্বন হচ্ছে না লাইটের যখন লাইট পড়বে তখন হয় এরা ঘড়ি কাটার দিকে ঘুরবে তলটাকে ঘড়ি কাটার দিকে ঘোরাবে ধরো এই তলটা এরকম ছিল তো এই তলটাকে এরকম দেখায় দিবে ঘড়ি কাটার দিকে আর অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ঘুরায় দিবে এটাকেই আমরা এরকম বলবো হচ্ছে D- ডি আইসোমার আর হচ্ছে এল যদি বাঁ দিকে ঘুরে ঘড়ি কাটার বিপরীত দিকে L isomer। আর যদি ডান দিকে ঘুরে তাহলে হচ্ছে D isomer। ঠিক আছে এবার একটা মজাদার জিনিস শুধু বলে আজকে এখানেই ছাড়বো তারপরের দিন ফ্লাইং ওয়েজ বলবো শহরস বলবো আর নিউম্যান বলবো ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে আর পাশাপাশি এখান থেকে আরএস কনফিগারেশনটা লাগবে আরএস এর কালকের প্রায়োরিটিগুলো একবারেই বলে দেবো তাহলে সুবিধা একটু গ্লুকন ডি আর গ্লুকন এলটা বলি মজা লাগবে C6H12O6 ওই দিন ওই 11-এ করাইছি তো এর জন্য আজকে তোমাদের একটু করাই গ্লুকন ডি খেলে কি হয় ইনস্ট্যান্ট এনার্জি মানে ক্যালোরিফিক ভ্যালু আছে এটা হাই তাহলে C6H12O6 কীভাবে করবো এটা এটার গঠনটা হচ্ছে এরকম CHO CHOH 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 কি হলো কটা কার্বন হলো দেখো তো একটা, দুইটা, 1 তিনটা। 2 3 4 5 6 হেক্স। এরকম ভাবে থাকে ঠিক আছে এটা হচ্ছে গ্লুকন ডি এর সংকেত মানে এটা হচ্ছে গ্লুকোজের সংকেত হুম। এখান থেকে আমরা দুইটা গ্লুকোজ বার করবো দেখো দেখো এখানে 4টা কাইরাল কার্বন আছে এই প্রত্যেকটাই কাইরাল কার্বন হ্যাঁ আলাদা আলাদা একদিকে ওইচ একদিকে এইচ একদিকে সম্পূর্ণ বন্ড আরেকটা কোনি এবার কি থাকে কিভাবে ও, আর কি- এটা তোমাদের এর জন্যই এখন করাচ্ছি কারণ এটা তোমাদের জীব অনুজ চ্যাপ্টারটার মধ্যেও লাগবে জীবনু OH জীব অনুজে লাগবে H IS বাহ সেখানে সেখানে একটা আরেকটা দিলে আলাদা। এটাই ডি গ্লুকোজ এরকমই থাকে কি করবো আমার তো ও কিছু করার আচ্ছা নেই। আচ্ছা মানে এখন একটা বেজে কমে গেছে এপিমারিক কার্বন এগুলি এগুলি পরে বলবো জীবনুজ করাই তারপরে বলবো কেন এখানে দিলাম সব বলবো তো হ্যাঁ সবই হবে না কিন্তু একটু শুধু বলি এটাকে আমরা বলছি গ্লুকোজ আচ্ছা বলো তো এটা ডি গ্লুকোজ না এল গ্লুকোজ সব দুটোতে আছে বুঝলাম রে তাহলে নিচের থেকে প্রথম ক্যারেটার দিকে যাই হ্যাঁ। এল কোন দিক দিয়ে পাচ্ছ যদি ডান দিকে ওইচ থেকে না ওইচের সংখ্যা তো বেশি তাহলে ডি হচ্ছে স্যার মানে বলো বুঝলাম প্রথম রে কাইরাল কার্বন হ্যাঁ তাহলে প্রথম কাইরাল কার্বন ডান হাত বা হাত দেখো কোনটাতে বেশি দামি ও গ্রুপ আছে প্রথমটা ডান, হুম, ডি, right, ওইচ এটা হ্যাঁ, ডান এই দিকে কারো আছে। যেটা দাম এই যে ওই যে দাম এই বেশি জন্য বলে এটাকে ডি গ্লুকোজ ডি গ্লুকোজ তাহলে এটাই বলে মানে প্রথম glucon D। দিকে লিখবো হ্যাঁ নিচ থেকে প্রথমটা। এটাকে এই জন্য গ্লুকন ডি ওই এটা ইনস্ট্যান্ট ওইটা। এনার্জি পাই না এখান থেকে ঠিক আছে আর যারা সুগার ফ্রি লোক ওরা কি করবে এর গ্লুকোজ খাবে বাকি সব ঠিক থাকবে খালি ওটা উল্টো দিকে যাবে সব এটা খালি কি হবে তাহলে এটাতে কি হবে? খালি কিচ্ছু হবে না কোনো ক্যালোরিফিক ভ্যালু নাই খালি কিচ্ছু না কোনো এনার্জি পাবি না সুগার ফ্রি কেন খায় ইনসুলিনটা কম খরণ কম হয়ে যায় জন্যই তো এটা হচ্ছে এল গ্লুকোজ মুখের সময় ঘুরিয়ে যাবে এটা এল গ্লুকোজ এটা হচ্ছে নো ক্যালোরিফিক ভ্যালু তাহলে ক্যালোরিফিক ভ্যালু নাই মানে কি সুগার ফ্রি একদম